আচ্ছা, তো দেখো আমি তোমাদের যেটা কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করিয়েছিলাম, তো সেই তড়িৎ বিশ্লেষণের এই জিনিসটা এখান থেকেই আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, সেই সমস্ত প্রয়োগগুলো এখান থেকে এই ছবিটা থেকেই বুঝতে পারবো। তো তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ দেখো, ১ নম্বর প্রয়োগ, আমরা তড়িৎ বিশ্লেষণ কেন করব, কি কাজে আমার লাগে সেই তড়িৎ বিশ্লেষণের কাজ দেখো। ১ নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন করতে পারি, ২ নম্বর ধাতুকে পরিশোধন করতে পারি, আর ৩ নম্বর তড়িৎ লেপন করতে পারি। তো প্রথম হচ্ছে যে ধাতু নিষ্কাশন, মানে আমরা বিভিন্ন ধাতুর আকরিক থেকে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি থেকে আমরা সেই ধাতুটাকে নিষ্কাশন করে নিতে পারি। কোন কোন ধাতুকে নিষ্কাশন করতে পারি, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর সোডিয়াম। এখান থেকে প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন ধাতু নিষ্কাশন করা যায়, বা অন্য একটা ধাতুর নাম দিয়ে বললো সেটা কি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায়। তো তোমরা কিন্তু এই কটা ধাতুর নাম মনে রাখবে যে এই ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। তো যেমন এখানে দেখো, এইখান থেকে আমি যে কোন ধাতুকে বের করে নিচ্ছিলাম, এখান থেকে কপার, এখানে দেখো অশুদ্ধি মেশানো ছিল, মানে কপারের সঙ্গে আরো অনেক কিছু মিশে আছে, যারা মিশে আছে তারা তো এই পাতেই পড়ে থাকলো। আমরা এই কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখতে গিয়ে তো দেখেছিলাম, যারা এখানে পড়েছিল অন্যান্য তারা থাকলো, শুধু কপারটা দেখো ক্ষয়ে 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 চলে আসছে, এসে এখানে জমা হচ্ছে। তাহলে আমরা এখানে ধাতু নিষ্কাশন, মানে এখানে যে ঠিক যেভাবে কপার নিষ্কাশন করলাম সেইভাবে আমরা অন্য যে কোনো ধাতু, এইগুলো ধাতুর মধ্যে, এইগুলোর মধ্যেও আমি সেগুলোকেও নিষ্কাশন করতে পারি। তো এই ছবিতে দেখো কপার যেভাবে নিষ্কাশন হলো, আর বাকিগুলো অশুদ্ধিগুলো এখানে কিন্তু থেকে গেল। ধাতু পরিশোধন একই ব্যাপার, দেখো এখানে কপার ধাতুটার আমি পরিশোধন করে নিলাম, এখানে অন্যান্য অশুদ্ধি যে মিশেছিল সেখানে আমি কপার থেকে কপারের অশুদ্ধিটাকে বের করে দিয়ে আমি ধাতুটাকে পরিশোধন করে নিলাম, শুধু কপার আমার এখান থেকে বেরিয়ে এসে বিশুদ্ধ হয়ে গেল। ৩ নম্বর তড়িৎ লেপন। তড়িৎ লেপনের উপর প্রশ্ন আসে, তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি কি, তড়িৎ লেপন কেন করা হয়। আর তড়িৎ লেপন তোমাকে বলে দিল যে সোনার উপরে রূপার তড়িৎ লেপন করার সময় তুমি অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে, বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে। বা তোমাকে বললো লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, অ্যানোড ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে। তো এইরকম ৩ রকম প্রশ্ন এখান থেকে আসে, খুবই ইম্পর্টেন্ট একটা অবশ্যই আসে। তড়িৎ লেপন কাকে বলে, উদ্দেশ্য, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে, আর ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে, অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে। আমি এখানে ৩ নম্বরে লিখেছি দেখো, তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড আর অ্যানোড। তো এখানে কথা হচ্ছে দেখো তড়িৎ লেপন কাকে বলে, মানে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটা কম দামি ধাতুর উপর আরেকটা বেশি দামি ধাতুর প্রলেপ দেওয়া, সেটা লেপন মানে হচ্ছে প্রলেপ দেওয়া। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লেপন দেওয়া কেন, সেটাকেই আমরা বলছি তড়িৎ লেপন। এবার হচ্ছে উদ্দেশ্য, কেন করি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দেখো লোহা তোমার এমনি খোলা বাতাসে রেখে দিলে সেটা মরিচা পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে আমরা জলবায়ুর প্রকোপ থেকে সেটাকে রক্ষা করার জন্য লোহার ওপরে কিছু প্রলেপ দিচ্ছি। জলবায়ুর মানে সেখানে তোমার জলীয় বাষ্প থাকছে, অক্সিজেন থাকছে, যারা ওই ধাতুটার সঙ্গে বিক্রিয়া করে তার ক্ষয় করে দিচ্ছে। তো যাতে সেটা না হয়, জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য আমি লোহার গায়ে অন্য কোনো উপাদানের প্রলেপ দিতে পারছি। ২ নম্বর হচ্ছে উদ্দেশ্য, স্থায়িত্ব বৃদ্ধি। তড়িৎ লেপন কেন করছি না, স্থায়িত্ব বাড়ানোর জন্য। আমি যদি লোহার ওপরে আমি কিছু প্রলেপের দিয়ে দিই, তাহলে সেটা মরিচা হবে না, ক্ষয় হবে না, সেটা অনেকদিন টিকবে, তার মানে তার স্থায়িত্ব বেড়ে গেল। ৩ নম্বর হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি। আমরা কোনো সোনার জিনিসের উপর, রূপোর জিনিসের উপর সোনার প্রলেপ কেন দিই, যাতে সেটা দেখে মনে হয় সোনার, যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়, তাহলে সৌন্দর্য বৃদ্ধি। তাহলে তড়িৎ লেপনের এইটি হচ্ছে ৩টে আমার উদ্দেশ্য। এবার কথা হচ্ছে যে আমি একটা সোনার ওপরে মানে একটা, মনে করো নিকেলের তৈরি কোনো একটা জিনিসের ওপর, বা লোহার ওপর, বা পিতলের ওপর আমি সোনার তড়িৎ লেপন করব, তার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব। তোমার যখনই সোনার প্রলেপ বলবে, সোনার প্রলেপ হলেই তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড, আমি এখানে লিখেছি দেখো, অরয়কার অরো, অরো মানে হচ্ছে এইউ, এইউ মানে হচ্ছে সোনা, সোনার সংকেত হচ্ছে এইউ, যেটা হচ্ছে অরো। পটাশিয়াম কে আর সিএন হোল টু মানে সায়ানাইড, তাহলে কে এইউ সিএন হোল টু, এটা দেখো ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, আর লাস্টে দুটো ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইউ মানে সোনা, যখনই তুমি সোনার তড়িৎ লেপন করবে তখন তোমার অন্য দুটো ধাতু যার উপরে যার হোক না কেন, তোমার সোনার তড়িৎ লেপন হলেই তোমার সেখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তুমি পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করবে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আর যদি তোমাকে বলে যে রূপার প্রলেপ করবে, তখন এজি মানে হচ্ছে সিলভার, এখানে দেখো আমি লিখেছি এজি ছোট করে, তোমরা একটু জুম করে নেবে, প্রত্যেকটা লাইন কিন্তু আমার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে। আমি এইটুকু জিস্টের মধ্যে তোমাদের এই ছবিটা থেকে বুঝতে সুবিধা হবে বলে আমি ছবিটার পাশে ছোট্ট করে লিখেছি, কিন্তু
প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে, সেই জন্য তোমরা এটা ধরে ধরে খাতায় নোট করবে। যারা আমার ভিডিওগুলো পরপর পরপর দেখছো, এরকম পরপর ধরে ধরে খাতায় নোট করো, তোমরা আশা করছি একটাও প্রশ্ন তোমাদের এখান থেকে বাইরে থেকে আসবে না, সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। তো রূপা এজি মানে হচ্ছে দেখো সিলভার, তাহলে পটাশিয়াম এটা হচ্ছে সিলভার মানে রূপা, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তাহলে যখনই তুমি সোনার রূপা দেবে, সোনার প্রলেপ দেবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড, রূপার প্রলেপ দেবে তখন পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এবার কথা হচ্ছে যে তুমি অ্যানোড আর ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে। তুমি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করবে মানেই তো তোমার তো অ্যানোড ক্যাথোড হতে হবে। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তুমি এটা বা এটাকে নিয়ে নিয়েছো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, আর অ্যানোড ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে। এখানে দেখো আমরা কপার সালফেটের সময় দেখেছিলাম এখান থেকে ক্ষয় হয়ে যাচ্ছে, অ্যানোডের ক্ষয় হচ্ছে, অ্যানোডের ক্ষয় হয়ে আমার এখানে এই ক্যাথোডের মধ্যে সঞ্চয় হচ্ছে। তাহলে আমি যে বস্তুটার উপরে প্রলেপ দেব তাকে আমি ক্যাথোড নেব, আর সেটার বিশুদ্ধ পাতকে ক্যাথোড নেব। মানে কম দামি যে ধাতুটার উপরে আমি প্রলেপ দিতে চাইছি এখানেই তো সঞ্চয় হচ্ছে এখান থেকে এসে এসে, তো আমি সেই ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব, কম দামি যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে, কম দামি যে ধাতুর ওপর বা কম সক্রিয় যে ধাতুটার ওপর তোমাকে প্রলেপ দিতে হবে, যেমন তোমার তামা, তামা, লোহা, নিকেল, এদেরকে তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করবে, কারণ এখানেই সঞ্চয়টা, এর গায়েই সঞ্চয়টা হবে। ঠিক আছে। আর তুমি ক্যাথোড অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করবে, অ্যানোডের ক্ষয়, মানে তুমি সোনার প্রলেপ দিতে চাইলে তাহলে সোনাকে তোমাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে সোনা ক্ষয়ে ক্ষয়ে যাবে। তুমি যদি রূপার প্রলেপ দিতে চাও তাহলে রূপাটাকে অ্যানোড ব্যবহার করতে হবে, রূপোটা ক্ষয়ে ক্ষয়ে চলে যাবে। তুমি যদি পিতলের প্রলেপ দিতে চাও তাহলে পিতলটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে তুমি যে ধাতুটার প্রলেপ দিতে চাও, দেখো বেশি দামি যে ধাতুটার প্রলেপ দিতে চাও তাকে তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করবে, আর যার ওপরে প্রলেপ দিতে চাও তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবে। আমরা দেখেছি এখানে সঞ্চয় হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে। তাহলে মোটামুটি তড়িৎ বিশ্লেষণ এখানেই শেষ হয়ে গেল। আরেকটা প্রশ্ন থাকে, গ্যালভানাইজেশন পদ্ধতি কাকে বলে। সেটা আমি যখন গত বছর একটা দেখবে, আমার আরেকটা প্রশ্ন আছে তড়িৎ বিশ্লেষণের, এই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার আমার কিছু সাজেশনের যে একটা ভিডিও আছে, একদম ফার্স্ট ভিডিও, সেখানে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, ওখানে আরেকটা প্রশ্ন দেখে নেবে, গ্যালভানাইজেশন পদ্ধতি কাকে বলে। গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন পদ্ধতি, ঠিক আছে, এটাও একটা এরকম তড়িৎ লেপনের একটা পদ্ধতি, একটার উপর আরেকটার প্রলেপ দেওয়ার পদ্ধতি, কার ওপরে কার সেটা তোমরা বই থেকে দেখে পড়ে নেবে। তো এই হচ্ছে আমার মাত্র তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আমার এখানে মাত্র কয়েকটা ভিডিও আছে, তোমরা প্রত্যেকটা ধরে ধরে একটু ভালো করে খাতায় নোট নিয়ে তোমরা রেডি করে ফেলো। আশা করছি তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টার তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। এরপরে আমি নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চ্যাপ্টার শুরু করবো। ওকে।